আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও বেশ ভালো আছি। আলহামদুলিল্লাহ, আমরা আজকে নতুন একটি কোর্স শুরু করতে যাচ্ছি। আপনারা ইতিমধ্যে আমাদের অ্যানাউন্সমেন্ট থেকে জেনেছেন যে ম্যাথ টিউটর পাঠকদের সহযোগিতা করার লক্ষ্যে এবং একই সাথে যারা ম্যাথমেটিক্সে দুর্বল, অর্থাৎ যারা আমার ম্যাথ টিউটর বইটি ফলো করেন অথবা যারা ম্যাথ টিউটর বইটি ফলো করেন না, সবার জন্যই মূলত আমি এই কোর্সটি শুরু করতে যাচ্ছি। এই কোর্সটির মৌলিক উদ্দেশ্য হচ্ছে ম্যাথমেটিক্সের ক্ষেত্রে বেসিক লেভেল থেকে আমরা বেসিককে শক্তিশালী করে অ্যাডভান্স লেভেলের দিকে আমরা অগ্রসর হব। এই কোর্সটি কাদের জন্য? যারা মনে করেন যে আমি ব্যক্তিগতভাবে ম্যাথমেটিক্সে দুর্বল, ম্যাথমেটিক্সে ভালো মার্কস তুলতে পারছি না, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামসগুলোতে ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্স সাবজেক্টটি খারাপ করার কারণে, অর্থাৎ ভালো মার্কস না অ্যাচিভ করার কারণে আমি কোনো পরীক্ষায় টিকছি না, তাদের জন্য মূলত এই কোর্সটি। এই কোর্সের বিশেষত্ব হচ্ছে যে আমরা এই কোর্সটি একদম বেসিক লেভেল থেকে শুরু করব। তো যাই হোক, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের প্রতি আমার একটা বিনীত অনুরোধ হচ্ছে যে আপনারা আজকে থেকে যে কোর্সটি শুরু করছি, এই কোর্সটি শুরু থেকে শেষ অবধি পর্যন্ত যদি আপনি নিয়মিতভাবে প্রতিটি ক্লাস করেন এবং আমি যে নির্দেশনা অথবা পরামর্শ দেব সেটি যদি অনুসরণ করেন, আমার বিশ্বাস আপনি অবশ্যই গণিতের যে ভীতি রয়েছে সেটি অবশ্যই দূর করতে পারবেন। এবং আমি এইটুকু চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি যে আপনি যদি আমার প্রতিটি ক্লাস মনোযোগের সহিত করেন এবং আমি যে হোমওয়ার্ক দেব সেগুলি যদি যথারীতি সম্পন্ন করেন, অবশ্যই অবশ্যই আপনাকে ম্যাথ শিখতেই হবে এবং ইনশাল্লাহ আপনাকে ম্যাথ শিখিয়েই ছাড়ব। আমি এই কথাগুলো অনুমান ভিত্তিক বা অনুমান নির্ভর বলছি না, আমার দীর্ঘ 10 বছরের অধিক সময়ের শিক্ষকতার অভিজ্ঞতা থেকে আমি এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করছি। সঙ্গত কারণেই আমি আবারও বলছি যে আপনারা যদি প্রতিটি ক্লাস সঠিকভাবে করেন তাহলে অবশ্যই আপনার ম্যাথ ভীতি দূর হবে। তো যাই হোক, আমার আজকের ক্লাসটি সরাসরি শুরু করে দেব। তার পূর্বে একটু আপনাদের কাছে কিছু মতামত চাচ্ছি। সেটি হচ্ছে, প্রথমত হচ্ছে আপনারা আমাকে সুস্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কিনা। প্লিজ যদি আমাকে সুস্পষ্টভাবে শুনতে পান দ্রুত ইয়েস লিখে একটু কমেন্টে জানিয়ে দিন। আমি সবার কমেন্ট পড়ব। সঙ্গত কারণে কোনো টপিক পড়ানোর সময় যদি আপনি কোথাও বুঝতে না পারেন সেখানে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি পুনরায় লেকচারটি রিপিট করব এবং যতক্ষণ পর্যন্ত আপনি বুঝতে না পারবেন। প্লিজ একটু দ্রুত জানিয়ে দিন যে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা। থ্যাংক ইউ। আমার আরও একটি প্রশ্ন হচ্ছে যে আপনারা যারা ক্লাসটিতে জয়েন করেছেন একটু দ্রুত কমেন্টে জানিয়ে দিবেন যে আপনাদের গণিতের বেসিকে দুর্বলতা কার কার আছে। একটু দ্রুত আমি দেখব যে আমি যদি ছোট্ট একটি কনসেপ্ট বলি যে ধরুন একটি লেভেলকে আমি যদি বলি, তিনটা লেভেল নিয়ে মূলত আমি কাজ করি: অ্যাডভান্সড লেভেল, দেন আমার মিডিয়াম লেভেল এবং উইক লেভেল। আপনি একটু দ্রুত কমেন্টে জানিয়ে দিন যে আপনি কোন লেভেলটিতে রয়েছেন। একটু দ্রুত কমেন্টে জানিয়ে দিন যে আপনি ম্যাথমেটিক্সের কোন লেভেলটিতে এখন বর্তমানে অবস্থান করছেন। প্লিজ খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন। গুড। ওকে, আমি অধিকাংশের অবস্থান দেখতে পাচ্ছি মিডিয়াম এবং
উইক লেভেল। অর্থাৎ আমরা আপনাদের কথার উপর ভিত্তি করে তাহলে মিডিয়াম এবং উইক লেভেলে যারা আছেন তাদের জন্য আমি একটি সুখবর দিচ্ছি যে এই কোর্সটি আপনাদেরকে সামনে রেখে আমি কন্টিনিউ করব ইনশাআল্লাহ। এই কোর্সটি আপনাদেরকে সামনে রেখে আমি কন্টিনিউ করব এবং সবার লক্ষ্য হচ্ছে এই লেভেলটি, অর্থাৎ আমাদের টার্গেট লেভেল হচ্ছে এই অ্যাডভান্সড লেভেলটি। ওকে, আমি আবারও বলছি, আমাদের টার্গেট হচ্ছে এই অ্যাডভান্স লেভেল। এই লেভেলে ইনশাল্লাহ আমরা অবশ্যই পৌঁছব। ওকে, এর জন্য শর্ত হচ্ছে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকতে হবে। তো যাই হোক, আমি বরাবরের মতো কথা না বাড়িয়ে সরাসরি আজকের ক্লাসটিতে চলে যাচ্ছি। তবে সেক্ষেত্রে আমি বলছি যে আমি এই সম্পূর্ণ কোর্সটি যেহেতু বেসিক থেকে শুরু করব, সেক্ষেত্রে সঙ্গত কারণে আমার ম্যাথ টিউটর বইটি আমার সঙ্গে থাকবে। তবে আপনার কাছে ম্যাথ টিউটর বইটি থাকতে হবে, সেটি কিন্তু বাধ্যতামূলক নয়। অর্থাৎ আমি আমার অবস্থান থেকে উপস্থাপনা এমনভাবে আপনাদের সামনে তুলে ধরব, বইটি আপনার হাতে না থাকলেও আপনি কোর্সটি করতে পারবেন। তবে আমি যেহেতু এই বইটিকে ফলো করব, তবে যাদের কাছে বইটি রয়েছে তারা অবশ্যই বইটির সাথে রাখবেন। ওকে, তাহলে চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছে। ওকে, আপনারা জানেন যে আমাদের গণিত বলতে আমরা ম্যাথমেটিক্স বলতে একটি ভাষাকে বুঝে থাকি। কারণ হচ্ছে যে আমরা যেমন এই যে আমি আপনাদের সাথে ভাব বিনিময় করছি, কথা বলছি, এই ভাব বিনিময় কথা শেয়ার করার জন্য, আপনাকে বোঝানোর জন্য আমি কিছু শব্দ উচ্চারণ করতেছি, কিছু সাউন্ড আপনার কাছে পৌঁছতেছে, ফলে আপনি আমার যে কথা আমি কি বোঝাতে চাচ্ছি সেটি বুঝতে সক্ষম হচ্ছেন। ঠিক এই ভাবটা যদি আমি লিখিত রূপে প্রকাশ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাকে কিছু প্রতীকের সাহায্য নিতে হয়। সেগুলো আমরা বাংলা ভাষায় বলে থাকি সরাসরি বর্ণ। একইভাবে আমি যদি ইংলিশে ভাবটি প্রকাশ করতে চাই, সেক্ষেত্রে আমরা যে প্রতীকগুলোর উপর নির্ভর করি সেগুলিকে বলা হয় লেটার। তো গণিত একটি গণনার ভাষা। এই ভাষাটিকেও যদি আমি লিখিত রূপে প্রকাশ করতে চাই, সঙ্গত কারণে আমার কিছু প্রতীকের দরকার হবে, রাইট? ওকে, আমার কিছু প্রতীকের দরকার হবে। এই প্রতীক হচ্ছে মূলত গণিতের ক্ষেত্রে মোট এরকম 10টি প্রতীক রয়েছে, যেগুলো ব্যবহার করে আমরা গণিতকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। ওকে, এর মাঝে আপনারা জানেন যে একটি হচ্ছে 0, 1, 2, 3, 4, 5। ওকে, মূলত এই 10টি মূলত আমরা প্রতীক গণিতের ক্ষেত্রে ব্যবহার করি। আপনারা প্রত্যেকেই অবগত আছেন যে এদেরকে আমরা মূলত অঙ্ক নামে চিনে থাকি। কি নামে? যে অঙ্ক নামে চিনে থাকি। এই কারণে বলা হয় গণিতে মোট অঙ্ক হচ্ছে 10টা। আমি যদি আপনাকে ক্লাস 6-এর একটি বই আপনার সামনে উপস্থাপন করে বলি যে এই বইটিতে কয়টি অঙ্ক রয়েছে, অর্থাৎ আপনি কিন্তু নিশ্চিতভাবে জবাব দিতে পারেন 10টি অঙ্ক রয়েছে, যদি আপনি অঙ্ক বলতে এই 10টি প্রতীককে বুঝিয়ে থাকেন, রাইট? ওকে, আমাদের কথা হচ্ছে এই যে 10টি আমরা অঙ্ক দেখতে পাচ্ছি, এই 10টি অঙ্ককে আমরা দুটো অংশে চিন্তা করে থাকি। একটিকে বলি আমরা অভাব জ্ঞাপক, আর এই যে বাকি যে 9টি দেখছেন এদেরকে বলা হয় সার্থক অঙ্ক। এই অঙ্ক সার্থক অঙ্ক। ওকে, তাহলে আমরা এই দু প্রকার অঙ্ক মূলত আমরা দেখতে পাই, অর্থাৎ অভাবজ্ঞাপক অঙ্ক, শূন্যকে অভাবজ্ঞাপক অঙ্ক বলা হয় এবং বাকি 9টিকে আমরা সার্থক অঙ্ক বলি। আমাদের অঙ্ক নিয়ে যে বেসিক ধারণা, সেখানে আমাদের কোনো সমস্যা নেই। আমাদের মূল যে কনসেপ্টটা সেটি হচ্ছে যে আমরা অঙ্ক
এবং সংখ্যা এই দুটি কনসেপ্টের মাঝে আমাদের সমস্যা হয়, রাইট? যে আমাদের একটি মৌলিক প্রশ্ন হচ্ছে অঙ্ক কি সংখ্যা কি, এই পার্থক্যটা আমরা অনেকেই বুঝতে পারি না। ওকে, এখন আমরা এই মুহূর্তে যে আলোচনাটি কন্টিনিউ করতে চাচ্ছি সেখানে আমরা জানব অঙ্ক কি সংখ্যা কি। ওকে, লক্ষ্য করুন, আমরা বাংলা ভাষাকে লিখিত রূপে প্রকাশ করার জন্য আমরা মূলত যে প্রতীকগুলো ইউজ করে থাকি, ব্যবহার করে থাকি, একে বলা হয় মূলত কি বর্ণ। ওকে, একে বলা হয় কি বর্ণ। অর্থাৎ বর্ণগুলো হচ্ছে ঠিক এরকম, অ আ এ ওই এরকম, রাইট? একইভাবে আমরা ইংলিশের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি সেম, অর্থাৎ বাংলায় যাকে আমরা বর্ণ বলি, ইংলিশে একে আমরা লেটার বলে থাকি, এ বি সি ডি ইত্যাদি, তাই কিনা? এরকম আমাদের 26টি লেটার রয়েছে। এখন তাহলে গণিতের ক্ষেত্রে, ম্যাথমেটিক্সের ক্ষেত্রে একে লিখিত রূপে প্রকাশ করার জন্য বর্ণ বলেন, লেটার বলেন, এই সেম কিছু প্রতীকের দরকার আছে। এই প্রতীকগুলিকে আমাদের বলা হয় কি অঙ্ক। ওকে, অর্থাৎ একে আমরা ইংলিশে বলে থাকি কি ডিজিট। ওকে, তাহলে এরা কারা? এরা হচ্ছে এই যে 10টি, এরা হচ্ছে মূলত কি আমাদের অঙ্ক। তাহলে আমি যদি বলি 1 2 3 4, অর্থাৎ এই 10টি, অর্থাৎ যাদেরকে আমরা গণিতকে লিখিত রূপে প্রকাশের জন্য ব্যবহার করে থাকি, এরাই হচ্ছে মূলত অঙ্ক। তার মানে এই যে বর্ণ, লেটার অথবা অঙ্ক, এদের মাঝে কোনো পার্থক্য নেই। কথাটা ক্লিয়ার? এখন লক্ষ্য করুন, আমার প্রশ্নটা ছিল সংখ্যা বলতে আমরা কি বুঝে থাকি। এখন যেমন আমরা বর্ণের সাথে বর্ণ যুক্ত করে যখন কোনো অর্থ প্রকাশ করি, তখন এটাকে কিন্তু আমরা শব্দ বলে চিহ্নিত করি, রাইট? আমরা কি বলি? শব্দ। যেমন আমি যদি বলি আম, তাহলে এখানে দুটি বর্ণ যুক্ত হয়ে আমার আম হয়েছে, একটা শব্দ হয়েছে। একে ইংলিশে বলা হয় মূলত ওয়ার্ড। কি বলা হয়? ওয়ার্ড। যেমন আমি যদি লিখি ম্যাঙ্গো, ওকে, তাহলে এটি হচ্ছে একটা ওয়ার্ড, MANGO, অর্থাৎ এই লেটারগুলো ইউজ করে আমি ম্যাঙ্গো লিখেছি, অর্থাৎ এর অর্থ হচ্ছে আম, একটি অর্থ দিচ্ছে। অর্থ না দিলে কিন্তু সেটি শব্দ হবে না। এখন লক্ষ্য করে দেখুন, একইভাবে তাহলে শব্দ বলেন, ওয়ার্ড বলেন, সেম একটা কনসেপ্ট কিন্তু আমাদের গণিতের ক্ষেত্রেও প্রযোজ্য আছে লিখিত রূপে প্রকাশ করার জন্য। এই কনসেপ্টটিকেই আমরা বলে থাকি সংখ্যা। ওকে, একে বলে থাকি সংখ্যা, অথবা আমরা একে বলি মূলত নাম্বার। কি বলি? আমরা নাম্বার বলে থাকি। এখন আমি কেন আজকের আলোচনার শুরুতেই অঙ্ক এবং সংখ্যা নিয়ে কথা বলছি, এর অন্যতম কারণ হচ্ছে আমাদের পরবর্তী কনসেপ্টগুলোতে এই আইডিয়াটি অনেক বেশি দরকার হবে। ক্লিয়ার? তো সঙ্গত কারণে লক্ষ্য করে দেখুন, তাহলে সংখ্যা কি দাঁড়াচ্ছে? যেমন আমি যদি অঙ্কের সাথে অঙ্ক মিলিয়ে লিখি, যেমন 12টি আম, 12টি কি আম, তার মানে এটি একটি সংখ্যা। তাহলে ধরে নিলাম শব্দ একটা অর্থ প্রকাশ করে, ওয়ার্ড এটিও অর্থ মিনিং প্রদান করে, কিন্তু তাহলে সংখ্যার ক্ষেত্রে আমার কনসেপ্টটা কি হবে? সেও তো অর্থ প্রকাশ করে। এখন এই অর্থটা মূলত কি জাতীয়, সেই কনসেপ্টটাও কিন্তু আমাদের আজকে পরিষ্কার হওয়া উচিত। ওকে, তাহলে লক্ষ্য করেন যে, একটু জাস্ট মিনিট, আপনাদের কমেন্টগুলো আমি একটু ক্লিয়ার করে নিচ্ছি। ওকে, আমি যে কথাটা বলছিলাম সেটি হচ্ছে একটা পরিমাণের ধারণা দেবে। সংখ্যা অথবা নাম্বার হিসেবে যাদেরকে চিনি, এটি কিসের ধারণা দেবে? একটা পরিমাণের ধারণা দেবে। যেমন এখানে 12টি আম, একটা পরিমাণের ধারণা দিয়েছে, রাইট? এখন আমাদের কথা হচ্ছে যে ইংলিশের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করে দেখি, অথবা বাংলার ক্ষেত্রে, আমি যদি বাংলার ক্ষেত্রে একটু লক্ষ্য করে দেখি, আমরা যেমন বলি যে ওই দেখা যায় তাল গাছ। দেখুন, একটা এই কবিতাটা কিন্তু আমরা সবাই পড়িনি, এরকম শিক্ষার্থী সম্ভবত বাংলাদেশে নেই। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা।
যেমন আমি যদি বলি যে স্বাভাবিকভাবে বলি যে দিস ইজ আ বুক, ওকে। লক্ষ্য করে যে এই যে দুটি বাক্য লিখলাম এটি হচ্ছে বাংলায়, এটি লিখেছি আমি কি ইংলিশে, ওকে। এখানে যদি লক্ষ্য করে দেখেন এই যে ওই যাকে আমরা বর্ণ হিসেবে এই লিস্টে শিখেছিলাম, ওকে, বর্ণ হিসেবে আমরা শিখেছিলাম। এখন এই যে বাক্যে, এই বাক্যে ওই কিন্তু আমার একটি শব্দ। কেন একটি শব্দ? যাকে আমরা শিখলাম বর্ণ হিসেবে সেটিকে আমি দাবি করতেছি কি একটা শব্দ। তাহলে শব্দ হওয়ার যোগ্যতাটা কি? শব্দ হওয়ার যোগ্যতা হচ্ছে সেটি আমার একের অধিক হতে হবে, এটি কোনো শর্ত না। শর্ত হচ্ছে সে একটা বর্ণ যদি একটি অর্থ প্রকাশ করতে পারে, অর্থাৎ একটা বর্ণ যদি বাক্যে বসে অর্থ প্রকাশ করতে পারে, তাহলে ওই একটা বর্ণ তার অর্থ প্রকাশের সক্ষমতার কারণে সেটি শব্দ হবে। তার মানে কি একটা বর্ণ অর্থ প্রকাশের সক্ষমতার কারণে সে শব্দ হতে পারে। একইভাবে পাশে যে আমি সেন্টেন্সটি লিখেছি দিস ইজ আ বুক, এখানে পার্টস অফ স্পিচের ডেফিনেশন অনুসারে অথবা আমরা ইংলিশ গ্রামার অনুসারে আমাদের এটি একটি হচ্ছে একটা ওয়ার্ড যেটি একটি অর্থ প্রকাশ করছে। সেটি অর্থটা কি? এ মানে ওয়ান, ওয়ান মানে হচ্ছে আমার একটি, রাইট? তার মানে কি আমি দেখতে পাচ্ছি যে এখানে এই একটা লেটার যেটি আমি লেটার হিসেবে চিনেছি সেটি এই জায়গায় এসে একটি ওয়ার্ড হিসেবে অর্থ প্রকাশ করতেছে। তার মানে একটা লেটার আমার কি হতে পারে? একটি ওয়ার্ড হিসেবেও ব্যবহৃত হতে পারে। এখন এই দুটি কন্ডিশন যদি আমার বাংলা ভাষার ক্ষেত্রে থাকে, ইংলিশ ভাষার ক্ষেত্রে থাকে, তাহলে আপনি এতটুকু হয়তো এখন হয়তো নিশ্চিতভাবে ধরতে পেরেছেন। তাহলে গণিতের ক্ষেত্রেও নিশ্চিতভাবে এই কনসেপ্টটি রয়েছে। অর্থাৎ গণিতে আমরা যাদেরকে অঙ্ক অথবা ডিজিট হিসেবে চিনি তারা যদি কোনো জায়গায় গিয়ে একটা পরিমাণের অর্থ প্রকাশ করে তাহলে নিশ্চিতভাবে সেটি আমার সংখ্যা হতে পারে। যেমন আমি একটি আম দ্বারা একটা পরিমাণকে নির্দেশ করেছি, সেক্ষেত্রে আমি যদি বলতাম যে 5টি আম, তাহলে এটিও কিন্তু আমার একটি পরিমাণকেই বোঝাচ্ছে। তার মানে এখানে আমি যাকে এখানে 5কে ডিজিট হিসেবে চিনেছি, এই জায়গায় কিন্তু 5টি আম, এখানে 5 কিন্তু আমার সংখ্যা, কারণ এটি একটি পরিমাণ ধারণা দিচ্ছে। এখন লক্ষ্য করুন এটি চেনার, বিশেষ করে একটা ডিজিট যখন নাম্বার হিসেবে কাজ করে সেটি চেনার একটা শর্টকাট পদ্ধতি আমরা প্রায় সময় ব্যবহার করে থাকি, যে তার শেষে টি টা খানা এই কনসেপ্টগুলো থাকে কিনা। কি টি টা খানা? কারণ এটি সরাসরি পরিমাণের ব্যাপারে পুরোপুরি আপনি নিশ্চিত হতে পারেন। তবে আমাদের এখন যে বয়সটা রয়েছে এই বয়সে আমরা নর্মালি বুঝতে পারি যে এটি একটি পরিমাণের ধারণা দিচ্ছে। সঙ্গত কারণেই আমরা এই জায়গায় একটা বিষয়ে নিশ্চিত হতে পারি যে আমরা যাদেরকে প্রতীক হিসেবে অঙ্ক চিনি তারা একই সাথে আমার সংখ্যা হিসেবে কাজ করতে পারে। অর্থাৎ এই যুক্তিটা শুধু আমি গণিতের জন্য নিইনি, আমি বাকি যুক্তির আলোকে এই দাবি করছি, ওকে। এখন আপনারা একটু এই মুহূর্তে আমাকে একটু কমেন্টে জানাবেন এই যে পার্থক্যটা অঙ্ক এবং সংখ্যা, অঙ্ক কি সংখ্যা কি, সেটি আপনি বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝতে পারেন আমার বিনীত অনুরোধ থাকবে অবশ্যই আপনি কমেন্টে ইয়েস লিখে দ্রুত কমেন্টে জানিয়ে দিন প্লিজ। আমি সবার কমেন্ট দেখার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ আমার সামনে বেশ অনেকগুলো ডিভাইস রয়েছে যাতে করে আমি প্রত্যেকের কমেন্টগুলো পড়তে পারি। ওকে, থ্যাংক ইউ। এখানে ইব্রাহিম খলিল ভাই কমেন্ট করেছেন ইয়েস, থ্যাংক ইউ, ওকে। খুব দ্রুত কমেন্টে জানিয়ে দিন, ওকে। এখানে নাসরিন আক্তার, সুলতান ইকবাল, নুসরাত জাহান, কানিজ, শরীফুল ইসলাম, আল মামুন, সুরাইয়া ইয়াসমিন, ওকে, সঞ্জিতা, থ্যাংক ইউ, সাবিনা, ইমরান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন যে আপনারা বুঝতে পেরেছেন কিনা, ওকে। অনেকেই কমেন্ট করেছেন, আসলে সবার কমেন্ট মনে হচ্ছে এখন যে পড়ার সুযোগ সম্ভব না এখানে, ওকে। মাসুদ ভাই, হাসিবুর রহমান মাসুদ ভাই বলেছেন ইয়েস, থ্যাংক ইউ, ওকে, ওকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার কথায় আপনারা রেসপন্স করার জন্য। মনে রাখবেন
যে অফলাইন প্রতিষ্ঠানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে একজন শিক্ষার্থীর সাথে আপনি আই কন্ট্যাক্ট করার একটা সুযোগ পান। অর্থাৎ তাদের সাথে দেখা যাচ্ছে কথা না শুনেও তাদের চোখের দিকে তাকে চোখের ভাষা বোঝা যায় যে আমার এই আলোচনায় একজন শিক্ষার্থী বুঝতে পারলো কিনা। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে অনলাইনে সেই সুযোগটি নেই। অনলাইনে কাউকে ডিরেক্টলি কোশ্চেন করার সুযোগ যেহেতু এই এখন যে মেথডটি ব্যবহার করছে এখানে যেহেতু নেই, অর্থাৎ আপনারা বুঝতেছেন অথবা বুঝতেছেন না সেটা জানার একমাত্র পন্থা হচ্ছে আমাদের মূলত আপনাদের কমেন্ট। সঙ্গত কারণে আমার বিনীত অনুরোধ থাকবে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করে জাস্ট অ্যাক্টিভ থাকবেন, তাহলে ইনশাল্লাহ আমার লেকচার আমি আমার মতো করে এগিয়ে নেব। ইনশাল্লাহ আপনাদের গণিতের ক্ষেত্রে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনাদের বেসিক আপনাদের অবশ্যই শক্তিশালী হবে। আপনাদের বেসিক শুধু শক্তিশালী হবে না, আপনি অ্যাডভান্স লেভেলে পৌঁছতে খুব একটা বেশি সময় লাগবে না। একই সাথে আপনার ইংলিশ ভীতি দূর হবে। ওকে, এবার আমরা নেক্সট কনসেপ্টটি নিয়ে কথা বলি। আমাদের নেক্সট কনসেপ্টটি হচ্ছে যে এই যে আমরা সংখ্যা ইউজ করি, ধরুন আমি 2, 5, 7, 3, আমরা মূলত 2 একটি ডিজিট, 5 একটি ডিজিট, 7 একটি ডিজিট, 3 একটি ডিজিট, এই ডিজিটগুলো নিয়ে আমি একটা সংখ্যা তৈরি করেছি। আমরা যখন কোনো সংখ্যা লিখি এই সংখ্যার যে স্থানটাতে বলছে, আমরা জানি যে আমাদের গণিতের সংখ্যাগুলি লেখা হয় 10 গুণোত্তর পদ্ধতিতে। অর্থাৎ আপনি যতই বামে যাবেন, 3 থেকে যতই বামে যাবেন আপনি ততই 10 গুণ করে মান বাড়তে থাকে। আপনি আরও বামে যাবেন আরও 10 গুণ বাড়বে, আরও বামে যাবেন আরও 10 গুণ বাড়বে। অর্থাৎ এই এক একটা প্লেস ভ্যালু, অর্থাৎ যে এই স্থানটাতে বসার কারণে আমরা এটা জানি যে এটা একক স্থান, এটি দশক স্থান, এটা শতক, এইভাবে আমরা একক দশক শতক হাজার এইভাবে আমরা শৈশবে পড়ে আসছি, রাইট? এখন লক্ষ্য করেন যে এই যে এইটি একক কেন বলা হয়, কারণ এটা হচ্ছে 1 গুণ পজিশনে রয়েছে, একক পজিশনে। এটা দশক বলা হয় যে এর সাথে এটা 10 গুণে তার ভ্যালুটা 10 গুণ বেশি, রাইট? একইভাবে এটা শতক বলা হয়, এখানে 10 গুণ এখানে 10 গুণ, তাহলে 10 10 কত হচ্ছে আমার শতক হচ্ছে, অর্থাৎ 100। এই কারণে এটাকে শতকের স্থান বলা হয়। তার মানে আপনি যদি একটা অঙ্ককে নর্মালি চিন্তা করেন তাহলে এটার মান কিন্তু 3। নর্মালি যদি জাস্ট অঙ্ক হিসেবে তার অরিজিন জন্মগত অবস্থান থেকে চিন্তা করেন, এটা হচ্ছে 3, এর মান হচ্ছে 7, এর মান হচ্ছে 5। যদি আপনি কোনো ধরনের সংখ্যার চিন্তা না করে এর নিজস্ব যে জন্মগত মানটা চিন্তা করেন তাহলে এর মান হবে 2। কিন্তু যদি এই জায়গাগুলোতে বসার কারণে এদের মানটা নির্ণয় করেন তাহলে এদের মান কত হবে? ওকে, যেমন এর মান হবে 1 গুণ, 3 কে 3। ওকে, তাহলে এখান থেকে এই জায়গায় পুষলে আমার 10 গুণ বেড়ে যাবে, তার মানে 7 মান হবে কত আমার 70। একইভাবে এখান থেকে আরও বামে গেলে আরও 10 গুণ বাড়বে, তার মানে কি আমার এখানে 5 মান হবে আরও 10 গুণ, মানে কি 100। তার মানে শতক হচ্ছে কত আমার 100। আমি যদি আরও বামে যাই তাহলে আমার হবে কত 1000। তার মানে এখানে 2 এর মান গিয়ে দাঁড়াচ্ছে আমার 2000। 5 500, 7 70 আর 3 হচ্ছে 3। ওকে, এখানে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে 3 এর নিজস্ব মানটা আর তার যে এই স্থানে বসার যে মানটা এটা সেম, রাইট? এখন এই যে দুটো মানের কথা আমি ইঙ্গিত করতেছি, যে উপরে একটা মান ইঙ্গিত করতেছি যেটা তার নিজের মান, জন্মের সময় তার যে মানটা আমরা দিয়েছি সেটা, আর নিচে এই চেয়ারগুলো, এটি একটি চেয়ার, এটি একটি চেয়ার, এটি একটি, এইভাবে যে চেয়ারগুলো রয়েছে এগুলিতে বসার কারণে তাকে আরও একটা নতুন মান আমরা দাবি করতেছি। এই যে তার এই স্থানগুলোতে বসার কারণে, এই যে এখানে 10 গুণ বাড়লো, এই স্থানে বসার কারণে 100 গুণ, এই স্থানে বসার কারণে 1000 গুণ, এই স্থানে বসার কারণে যে মানগুলো নিচ্ছে এই মানগুলোকে আমরা বলি কি স্থানীয় মান। কি বলি? অর্থাৎ এখানে যে মানগুলো আমরা দেখতে পাচ্ছি এই মানগুলোকে আমরা বলে থাকি মূলত স্থানীয় মান। ওকে, এখন আর এই যে মানগুলো যেগুলি তার জন্ম লগ্নেই ছিল, অর্থাৎ সবসময় অপরিবর্তনীয়,
এটিকে বলা হয় আমাদের কি স্বকীয় মান। স্বকীয় শব্দটা তো এমনিতেই আপনারা বুঝতে পারেন যে স্বকীয় শব্দটা কিন্তু স্বীয়। স্বীয় মানে কি নিজের, নিজের মানে কি সেটাই হচ্ছে স্বকীয়, অর্থাৎ স্বকীয় নিজের যে মানটা সেটা হচ্ছে স্বকীয় মান। এখন লক্ষ্য করে দেখুন এই যে দুটো মান, এই দুটো মান এর উপর ভিত্তি করে আমাদের অনেক সময় পরীক্ষায় গণিত এসে থাকে। চলুন এই কনসেপ্টগুলো একটু আমি ক্লিয়ার হয়ে নিচ্ছি। অর্থাৎ এখানে আরও একটি কনসেপ্ট আমাদের শুরুতে ক্লিয়ার হয়ে নেওয়া উচিত, সেটি হচ্ছে ধরুন আমি যদি একে একটু এভাবে লিখি 3 7 5 2, লক্ষ্য করে দেখুন আমাদের এবার 2 এর মান হয়ে যাবে কত, 2 1 2, 5 এর মান হয়ে যাচ্ছে আমার কত, 5 10 50, এখানে 7 এর মান হয়ে যাচ্ছে 7 100 700, একইভাবে আমার 3 এর মানটা হয়ে যাচ্ছে 3000, রাইট। তার মানে লক্ষ্য করে দেখুন যখনই তার চেয়ার পরিবর্তন হচ্ছে, আগে 2 এই চেয়ারে ছিল তখন তার মান ছিল আমার 2000, যখন সে একক স্থানে চলে গেল তখন সে 1 গুণ মান ধারণ করলো, তার মানে কি তার মান হয়ে গেল 2। এখানে যে একক স্থানে আগে ছিল তার মান 3ই ছিল, কিন্তু যখন তার চেয়ার বদলে সে 1000 স্থানে চলে আসলো, সহস্র স্থানে, তখন তার মান হয়ে গেল 3000। কিন্তু তার নিজের মান যদি আলাদা করে চিন্তা করেন, 2 2 5 5 7 7, যদি সংখ্যা ছাড়া চিন্তা করেন তাহলে সক্রিয় মান সেম থাকবে। বাট দেখুন এই স্থানগুলো চেঞ্জ করার কারণে তাতে নতুন একটা ভ্যালু আমরা পেলাম। তার মানে এখান থেকে একটা জিনিস প্রমাণিত হয়, সেটি কি, যে স্থানীয় মান, আমি আবারও বলছি যে স্থানীয় মান পরিবর্তনশীল। কি বলুন তো, পরিবর্তনশীল। ওকে, স্থানীয় মান হচ্ছে আমার পরিবর্তনশীল। ভালো করে লক্ষ্য করে এখানে আমি যে বেসিকটা শেখানোর জন্য আপনাদের সাথে এই কনসেপ্টটা তুলে ধরেছি সেটা হচ্ছে ঠিক এমনটা। কি, আপনি যদি এই প্লেস ভ্যালুগুলো যেগুলি আমি আলাদা করে এখানে নিয়েছি সেগুলি যদি যোগ করেন তাহলে আপনি এই মানটাই ফেরত পাবেন। কিভাবে, যেমন 2000 প্রথমে বড়টা লিখুন, তারপরে 500 লিখুন, তারপরে তার ছোটটা লিখুন, তারপর লাস্টে 3 লিখুন। এখন এদেরকে যদি আপনি যোগ করেন তাহলে ঠিকই পাচ্ছেন 2573। ওকে, এখানে 2573 পাচ্ছেন, রাইট। অর্থাৎ আমরা কোনো সংখ্যার স্থানীয় মান বের করে তাদেরকে যদি যোগ করি ঠিক ওই সংখ্যার মানটা আমরা পুনরায় ফেরত পাবো। একইভাবে আমরা যদি এই কনসেপ্টটার ক্ষেত্রে দেখি একই কনসেপ্ট দাঁড়াবে। এখন গণিতের ক্ষেত্রে আমার একটি বিশেষ কনসেপ্টের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, সেটি হচ্ছে আমার যখন সংখ্যার জায়গায় এভাবে যখন আমরা লিখব সেখানে আমরা যাই ইউজ করি না কেন সেটাকে তার যে ভ্যালু আছে একক স্থানে 1 গুণ, দশকের স্থানে 10 গুণ, আপনি ভ্যালু দিয়ে সেটা চিহ্নিত করবেন, কিন্তু তার চেহারা দেখে চিহ্নিত করার দরকার নেই। অর্থাৎ গণিতে আমরা টোটাল গণিতে কিছু কনসেপ্ট জানবো, সেটি হচ্ছে যে গণিতে প্রায় সময় বিভিন্ন কাল্পনিক জিনিসের উপর মানে কাল্পনিক কিছুকে ধরে নেওয়া হয়, অর্থাৎ মনে মনে কিছু জিনিসকে ধরে নেওয়া হয়, অর্থাৎ যেখানে অজানা কিছু থাকে, অথবা আপনি একটা কনসেপ্টের পরিবর্তে অন্য একটা জিনিস আপনি ধরে নিতে পারেন। গণিতে এটা একটা কমন কনসেপ্ট, কথাটা ক্লিয়ার। যেমন আমি এখানে 2 5 7 3 হিসেবে আমি সংখ্যা নিয়েছি, আমি যেহেতু বলছি এটা সংখ্যা, এটা সংখ্যা, কিন্তু আমি এই নিয়ম ভেঙে আমি কিন্তু এটাও বলতে পারি যে ঠিক আছে PQRS এটিও আমার একটা সংখ্যা, আপনি এর মানটা বের করেন। কিন্তু তাহলে আপনি এখানে দাবি করা যাবে না, এই দাবি করা যাবে না, বিদ্রোহ করা যাবে না যে আমার তো এখানে অঙ্কের মতো চেহারা না, তাহলে এর মানটা আমি কিভাবে বের করব। ওই যে গণিতের লজিকটা ইম্পর্টেন্ট, সেখানে আপনাকে দেখতে হবে এ একক স্থানে আছে, এ দশক, এ শতক, এ সহস্র স্থানে, তার মানে এর ভিত্তিতে আপনি মান বের করে দেবেন। তার মানে আমি বোঝাতে চাচ্ছি যে গণিতে কখনোই তার চেহারার দিকে আপনি তাকিয়ে সিদ্ধান্ত নেবেন না, আপনি সিদ্ধান্ত নেবেন তার ফাংশনের উপর দাঁড়িয়ে, যে তার রিয়েল ফাংশনটা কি। কথাটা ক্লিয়ার। এবার লক্ষ্য করেন আমি যদি এটার মানটা নির্ধারণ করি তাহলে কত দাঁড়াচ্ছে, যেমন এস এর মানটা গিয়ে দাঁড়াচ্ছে আমার 1 গুণ, রাইট, এটি এস হচ্ছে। তাহলে আর এর মানটা গিয়ে দাঁড়াবে কত, আমার 10 গুণ,
তার মানে কি এটি 10R হচ্ছে। কিউ এর মানটা গিয়ে দাঁড়াবে কত? কিউ এর মান গিয়ে দাঁড়াবে শতক, রাইট? তাহলে 100 কিউ হচ্ছে। একইভাবে পি এর মানটা তাহলে আমার কত দাঁড়াচ্ছে? পি এর মানটা আমার সহস্র, তার মানে কি 1000 পি। পরীক্ষায় এই টাইপের প্রশ্ন এসে থাকে। ওকে, যদি বলে একক স্থানে এস দশক, একক স্থান, একক, দশক, শতক ও সহস্র স্থানে যথাক্রমে এস আর কিউ পি রয়েছে, তাহলে এদের স্থানীয় মান কত? তাহলে আপনি এভাবে মানটা বের করে নেবেন। মানটা বের করার পর আপনি যে কাজটি করবেন এটিকে যোগ করবেন, রাইট? যোগ করলে আপনার কি কি আসতেছে? 1000 পি যোগ 100 কিউ যোগ 10R যোগ এস, এটি হচ্ছে আমাদের উত্তর। বলেন বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পারলে দ্রুত একটু ইয়েস লিখে কমেন্ট করুন প্লিজ। আপনি এটি বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন প্লিজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, গুড। ওকে, তাহলে আমি সময় নষ্ট না করে আমি একটু সামনে এগোচ্ছি। ওকে, এবার আমাদের আরো একটি কনসেপ্ট আমরা যেটা জানি যে ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা এটি আমাদের প্রায় দরকার হয় পরীক্ষায়, এর উপর ভিত্তি করে অনেক সময় প্রশ্ন আসে। এবং বৃহত্তম সংখ্যা, এই দুটো কনসেপ্ট আমাদের একটু ক্লিয়ার করা উচিত। আপনারা জানেন যে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা 0 থেকে যদি আপনি চিন্তা করেন, আর অর্থাৎ 10টা যদি অঙ্ককে চিন্তা করেন তাহলে সবচেয়ে ক্ষুদ্র আমরা 0কে ধরে নিতে পারি এদের মাঝে সবচেয়ে ক্ষুদ্র। এখন দেখুন এখানে আবার আরেকটা বিষয় হচ্ছে, যদি বলে সবচেয়ে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা কত, তাহলে উত্তর হবে আমার কত? 1। এটি পরীক্ষায় এসে থাকে। স্বাভাবিক সংখ্যা কত? সবচেয়ে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা। এই কনসেপ্টটা নিয়ে আমি অন্যদিন কথা বলবো যে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা হচ্ছে কত? 1। এটা মুখস্থ রাখেন, কারণ হচ্ছে সংখ্যা রেখায় যদি আপনি 0 যেটি না পজিটিভ না নেগেটিভ, অর্থাৎ 0-র পর পজিটিভ সংখ্যা যত আছে এদেরকে কি বলা হয়? এদেরকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। কি বলা হয়? স্বাভাবিক সংখ্যা বলা হয়। তাহলে স্বাভাবিক সংখ্যা যদি 0-র থেকে বড় হয়, 1, 2 সকল পজিটিভ সংখ্যা হয়, তাহলে এই সেটের সবচেয়ে ক্ষুদ্রতম সদস্য কে হবে? 1। এই কারণে সবচেয়ে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা হচ্ছে আমাদের কত? 1। কিন্তু আমি যে কথাটি বলতে চাচ্ছি ক্ষুদ্রতম সংখ্যা এবং বৃহত্তম সংখ্যা, কথাটা ক্লিয়ার? এখন ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে আপনি যদি নর্মালি চিন্তা করেন তাহলে তো 0 লেখা উচিত ছিল, কিন্তু না। আমাদের যখন ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে যদি আমি 0 লিখি যে এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, কারণ 0-র কোনো নিজস্ব ভ্যালু নেই, সে কোনো একটা সংখ্যার ডানে বসে অথবা দশমিকের ক্ষেত্রে আমার বামে বসে, যেখানেই বসুক সে একটা মান ক্রিয়েট করে, রাইট? এখন লক্ষ্য করে দেখুন, তার মানে তাকে যদি 10টাও লেখেন এই শূন্যের কোনো ভ্যালু নেই। তার মানে এক অঙ্কের ক্ষুদ্রতম যদি একটা শূন্য লেখেন, এটা লেখা না লেখা একই কথা, রাইট? তার মানে কোনো ভ্যালু নেই। তাহলে কি যদি 2 অঙ্কের লেখেন 2টো শূন্য, সেটিও ভুল। এই কারণে আমরা যে কাজটা করি যে যদি আমরা এক অঙ্কের ক্ষুদ্রতম বলি তাহলে আমরা 1 লিখি, যার মিনিমাম একটা মান রয়েছে। আর যদি 2 অঙ্কের বলি তখন বাকিগুলো শূন্য দেই। 2 অঙ্কের হলে একটা শূন্য, 3 অঙ্কের হলে 2টো শূন্য, রাইট? আর বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে আমাদের যেহেতু শূন্য দিয়ে শুরু হওয়ার সবচেয়ে বড় সংখ্যা ডিজিটটা কি, অঙ্কটা হচ্ছে 9, সেক্ষেত্রে বৃহত্তম সংখ্যা লেখার জন্য আমরা যদি আপনাকে বলা হয় এক অঙ্কের বৃহত্তম সংখ্যা 9, 2 অঙ্কের বলা হলে 2টো 9, 3 অঙ্কের বলা হলে 3টা 9, এভাবে আমরা বৃহত্তম সংখ্যা লিখি। এটা হচ্ছে আপনি যদি নিজ থেকে লেখেন। কিন্তু যদি কোনো একটা সংখ্যা আপনার দিয়ে দেয়, ধরেন 2503
3 এটিকে যদি বলে যে ক্ষুদ্রতম সংখ্যা আকারে আপনি সাজান, তাহলে আপনি কিভাবে সাজাবেন? সেক্ষেত্রে কনসেপ্টটা হচ্ছে সবচেয়ে শূন্য যদি থাকে সেটা পরে লিখবেন, তার আগে শূন্য ব্যতীত এর মাঝে যে ক্ষুদ্রতম ডিজিটটা আছে সেটা আগে লিখবেন। সেটা কত আছে? 2 আছে। তার পরপরই শূন্য লিখবেন, রাইট? শূন্য দুটো থাকলে দুটোই লিখতেন। এরপরে এই 2 এর পরবর্তী বড় কোনটা আছে? 3 লিখবেন। তারপরে কোনটা আছে? 5। এটি হচ্ছে আমার কি ক্ষুদ্রতম সংখ্যা হিসেবে বিন্যস্ত করা। ওকে, এখন যদি একে আমাকে বৃহত্তম সংখ্যা হিসেবে বিন্যস্ত করতে বলা হতো তাহলে সমস্যা নেই, সবচেয়ে বড়টা আপনি লিখবেন, তারপরে তার সূত্রটা লিখবেন, তারপরে তার সূত্র, তারপর 0 দেবেন। এক্ষেত্রে 0-র কোনো শর্ত নেই, স্বাভাবিক নিয়মে যেখানে বসে সে সেখানেই বসবে। এটি হচ্ছে যদি পরীক্ষার হলে এই ধরনের কনসেপ্ট দেয় আর আপনাকে যদি ক্ষুদ্রতম আকারে সাজাতে বলে এভাবে সাজাবেন, বৃহত্তম আকারে যদি সাজাতে বলে তাহলে এভাবে সাজাবেন, বড় থেকে ছোট ছোট ছোট। অর্থাৎ শূন্য যদি থাকে তাহলে শূন্য ব্যতীত যে সবচেয়ে ক্ষুদ্রতম সেটা আগে লিখবেন, তার শূন্যটা বসানোর পর বাকিগুলো পর্যায়ক্রমে বৃহত্তম আকারে লিখবেন। এই হচ্ছে একটা কনসেপ্ট। এখন পরীক্ষার হলে যে প্রশ্ন এসে থাকে সেটা কি প্যাটার্নে আমি বলি। পরীক্ষায় প্রায় প্রশ্ন আসে, যেমন এটা ব্যাংক শুধু না, বিসিএস শুধু না, বিসিএস, ব্যাংক এবং প্রাইমারি অনেক সেক্টরে এই টাইপের কোশ্চেন আসে। আমি সেগুলি নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। সেটি হচ্ছে, লক্ষ্য করে দেখুন, আপনার যদি বলা হয় যে ধরেন মানে 2 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার অন্তর্গত বিয়োগ কত। এখন 2 অঙ্কের বৃহত্তম, আমি আগে একটা কনসেপ্ট আমি আপনাদেরকে দেখি। ধরেন আমি একটা অঙ্ক যদি আমার বই থেকে যদি একটা অঙ্ক আমি নর্মালি দেখি, সেটা হচ্ছে সম্ভবত আমাদের 9 নম্বর অঙ্কটা দেখেন। 9 নম্বর অঙ্কে এখানে বলা হচ্ছে যে 5 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার যোগফল। দেখেন 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার কি যোগফল কত। এটি প্রশ্নটা আসছিল ব্যাংকে আসছিল। ওকে, এটি ব্যাংকে আসছিল, অর্থাৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক সিনিয়র অফিসার পদে আসছিল। দেখুন একটা ইজি কোশ্চেন অথচ পরীক্ষায় চলে আসছে। এখন এই অঙ্কটা আমরা সমাধান করব, অবশ্যই করব। তার আগে একটু খেয়াল করে দেখেন আমি যদি 1 অঙ্কের বৃহত্তম আর 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যোগ করি তাহলে কি হচ্ছে? 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা যদি যোগ করি, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা যদি আমি যোগ করি, 4 অঙ্কের ক্ষুদ্রতম এবং 4 অঙ্কের বৃহত্তম যদি যোগ করি, তাহলে আমাদের রেজাল্টটা কি হচ্ছে? আপনি কিভাবে বেসিকটাকে স্ট্রং করবেন এবং তার উপর ভিত্তি করে পরীক্ষার হলে সেকেন্ডেই উত্তর করবেন, সেটাই কিন্তু একান্তই আপনার চর্চার উপর ডিপেন্ড করবে। আপনাকে নিজের মতো করে বিন্যস্ত করে নিতে হবে। একটু যদি খেয়াল করেন, আপনি যদি একটু চালাক হন, একটু সতর্ক হন, তাহলে কিন্তু এই কনসেপ্টটা খুব সহজে আমরা বুঝতে পারতেছি যে 9 যোগ করলে আমার 10 হচ্ছে, রাইট? কত হচ্ছে? আমার 10 হচ্ছে। এখন একটু ভালো করে যদি লক্ষ্য করেন, এই 10 হচ্ছে, এই 9 থেকে যাচ্ছে, রাইট? তার মানে দেখেন আমাদের 2 অঙ্কের থাকলে শুধু একটা 9কে আমি 10 বানালেই উত্তর হয়ে যাচ্ছে। ভালো করে খেয়াল করেন, ধরেন আমি এই প্রথম 9টাকে 10 বানালাম, কারণ আমার যোগ করলে তো তাই হবে, এটি 9, এটি 9। তার মানে কি, যদি আপনার 3 অঙ্কের বলে তাহলে একটা 9কে আপনি কি 10 বানিয়ে ফেলেন, রাইট? আর বাকি দুটো 9 বসিয়ে দেন, তাহলে অঙ্কটা আর আপনার সলভ করতে হচ্ছে না। একটা 9কে 10 বানিয়ে ফেলেন, বাকি 3টা 9কে আপনি বসিয়ে দেন, ব্যাস উত্তর হয়ে গেল। তাহলে যখন আমার 5 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার যোগফল বলতেছে, তার মানে একটা বৃহত্তমকে আমি কি 9 বানিয়ে দিলাম, 5 অঙ্কের আরও 4টা 9 থাকলো, রাইট? আরও 4টা 9, 5 অঙ্কের বৃহত্তম মানে কি 5টা 9 ছিল। এর ভিতর আমার কি যেহেতু ওই সেম সংখ্যক ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে বলছে, তাহলে শুধু একটা 9কে আমি 10 বানিয়ে দিলাম আর বাকি 4টা 9 লিখলাম, এটি হচ্ছে আমার উত্তর। তাহলে দেখুন বেসিক কিভাবে কাজ করে। বেসিকটা এভাবেই কাজ করে যে বেসিক বলতে কোনো মানে আমরা শর্টকাট বলতে যাচ্ছি না। এই কোর্সে আমি আপনাদের প্রমাণ করে ছাড়বো যে শর্টকাট টেকনিক ছাড়া, সকল প্রকার শর্টকাটকে না বলে কিভাবে আমরা বেসিককে স্ট্রং করে যে কোনো অঙ্ক সেকেন্ডেই করতে পারি। এই ব্যাপারেই মূলত এই কোর্সটি আপনাকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে নেবেন।
এবং আমি এতটুকু নিশ্চয়তা দিচ্ছি, আমি আবারও বলছি, আপনারা আমার সঙ্গে থাকুন। আপনি মনে রাখুন রবি, মঙ্গল, বৃহস্পতিবার, আমি আবারও বলছি রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার রাত 9টা, ওকে, এই 3টা দিন আমাকে দেন। আপনার যত ব্যস্ততা থাক এই 3টা দিন আপনি আমাকে দেন। আমি বিনীতভাবে বলছি, দেখুন আপনার লাইফে একটা পরিবর্তন আসে কিনা। আপনি লাইফে 25 থেকে আজকে 28-29 বছর যাবত চেষ্টা করে যাচ্ছেন যে ম্যাথমেটিক্সের জন্য, দেখুন মাত্র 4-5 মাসে আমি এটা টোটালি পরিবর্তন করে দিতে পারি কিনা। একটু আমার উপর আস্থা রাখুন। এখন লক্ষ্য করুন, তাহলে মুহূর্তে আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে। এখন যদি এই কনসেপ্টটা আমার ধরেন যোগ না বলে আমার যদি বিয়োগ বলতো, তাহলে কনসেপ্টটা কি দাঁড়াতো? দেখেন কনসেপ্টটা তাহলে কি দাঁড়াচ্ছে, কনসেপ্টটা খুবই সিম্পল। সেটি কি, যখন বিয়োগ বলতেছে তখন একটা 9 থেকে 1 গেলে কত হচ্ছে? 8 হচ্ছে, রাইট? 8 যদি হয় তাহলে একটা 9কে জাস্ট 8 বানিয়ে দেন, একটা 9কে জাস্ট 8 বানিয়ে দেন, তাহলেই তো করছে। তাহলে দেখেন দুটো নয়, একটাকে 8 বানিয়ে দেন আরেকটা রেখে দেন, একটাকে 8 বানিয়ে দেন আরেকটাকে রেখে দেন, ব্যাস এটাই আমাদের উত্তর। কথাটা ক্লিয়ার? রাস্তায় তো ব্যাংক অফিসার পদে 1997 একটা প্রশ্ন আসছিল, 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য। এখন 4 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য তাহলে কত হবে? 4 অঙ্কের বৃহত্তম মানে কি 4টা 9, তাহলে 3টা 9 লিখুন, পার্থক্য মানে কি একটা 8 লিখুন, তাহলে এটি উত্তর। বলুন, এবার আমাকে একটু কমেন্টে জানান, প্লিজ একটু কমেন্টে জানান আপনারা বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝতে পারেন তাহলে ইয়েস লিখে দ্রুত কমেন্ট করুন প্লিজ। কনসেপ্টগুলো বুঝতে পারতেছেন কিনা একটু ইয়েস লিখে দ্রুত কমেন্ট করুন। তাহলে আপনারা একটু দ্রুত লিখে ফেলুন তো, 6 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত হবে? খুব দ্রুত কমেন্টে জানিয়ে দিন 6 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য। খুব দ্রুত, এটা সোনালী জনতা অগ্রণী ব্যাংক অফিসারে আসছিল 2008 সালে। ওকে, খুব দ্রুত কমেন্টে জানিয়ে দিন 6 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য, খুব দ্রুত জানিয়ে দিন, দেখি কে সবার আগে উত্তর দিতে পারেন। গুড, অসাধারণ। আকাশ ভাই আপনার উত্তর সঠিক হয়েছে। আশা মণি থ্যাংক ইউ। নীরব ভাই অসাধারণ। প্রান্ত ভাই গুড, ওকে গুড। এদিকে মিজানুর রহমান ভাই, সালেহা সুলতানা, আহমদুল ভাই, সবার কমেন্ট পড়ে শেষ করা যাচ্ছে না, আমি আন্তরিকভাবে দুঃখিত, তবে থ্যাংক ইউ। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমি আরও একটি কনসেপ্টে যাচ্ছি। তো এই কনসেপ্টটা হচ্ছে, এবার যদি প্রশ্নটা এমন আসে, যেমন 29তম বিসিএসে একটা প্রশ্ন আসছিল, 29তম বিসিএসে একটা প্রশ্ন আসছিল, একটা প্রশ্ন আসছিল যে 5 অঙ্কের ক্ষুদ্রতম ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কি? 4 অঙ্ক, সরি আমি বলছি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার পার্থক্য। আপনি দেখেন এই অঙ্কগুলো তো করার দরকার নেই, কারণ হচ্ছে কি, দেখেন কনসেপ্টটা কি, কনসেপ্টটা হচ্ছে ধরেন আমার 2 অঙ্কের ক্ষুদ্রতম থাকলো, 1 অঙ্কের বৃহত্তম থাকলো। দেখেন কনসেপ্টটা কিন্তু ক্রমিক সংখ্যা, প্লিজ খেয়াল করে দেখেন এখানে কনসেপ্টটা মেইনলি কি দাঁড়াচ্ছে, একটা ক্রমিক সংখ্যা। আমি যদি বলি 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, দেখুন এটা ক্রমিক সংখ্যা 99 100, খেয়াল করেন। আবার 3 অঙ্কের কি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এটিও একটি ক্রমিক সংখ্যা। তাহলে 5 অঙ্কের যদি হয়, তাই কিনা, তাহলে 5 অঙ্কের যদি হয় এবং 4 অঙ্কের বৃহত্তম যদি হয়, তাহলে এটিও একটা ক্রমিক সংখ্যা, এটিও কি একটা ক্রমিক সংখ্যা।
তাহলে এই টাইপের অঙ্ক আপনি কেন করবেন বলেন? হ্যাঁ, এই টাইপের অঙ্ক তো আমার করার দরকার নেই, কারণ এখানে বলছে কি 2 অঙ্কের ক্ষুদ্রতম 1 অঙ্কের বৃহত্তম, তার মানে কি 9-এর পর 10 ক্রমিক সংখ্যা, 99-এর পর 100, 999-এর পর 1000, তারপর 9999-এর পর 10,000, তার মানে কি এই সবগুলি ক্ষেত্রে পার্থক্য তো আমার কত হবে? 1 হবে। সবগুলোর পার্থক্য কত হবে? 1 হবে। এখন আপনি যদি এটা বুঝতে পারেন যে আমার 9-এর পরেই আমার কি 1-এর পর 0 আসে, তার মানে 5 অঙ্কের যখন ক্ষুদ্রতম বলবে তখন এই উপরে কনসেপ্টে চলে আসবে না? দেখুন তো, এদের একজন হবে। আর যখন তার চেয়ে একটা কি থাকবে, এখান থেকে সবসময় একটা ডিজিট কম থাকবে বৃহত্তম, তার মানে কি উত্তর সরাসরি আমরা কি বলতে পারি না উত্তর 1? এটি আমাদের 29তম বিসিএস এ আসছিল। দেখেন, আপনি যে কনসেপ্টটাকে সহজ মনে করতেছেন, আলটিমেট সেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। কথাটা ক্লিয়ার? আমি একটি লাস্ট অঙ্ক করে মূলত আর 1 থেকে 2টি অঙ্ক করে আজকের ক্লাসটি শেষ করব। আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, এরপর থেকে ইনশাল্লাহ আমি আরও বেশি বেশি অঙ্ক করব। তবে আমার রিকোয়েস্ট হচ্ছে আপনারা প্রতিটি ক্লাস করুন। আমি আপনাদের সবার দায়িত্ব আমি নিচ্ছি। আমি কথা দিচ্ছি, আমি কবি আল নূর, আমি আপনাকে ম্যাথ শেখাবো। আপনি জাস্ট উইকলি 3 ডেজ আমার সাথে দেবেন, রবি, মঙ্গল, বৃহস্পতিবার। যত কাজ থাক সব ফেলে দিয়ে 3 দিন আমার সাথে সময় দেন, বাকি দায়িত্ব আমার। কথাটা ক্লিয়ার? ওকে, এবার লক্ষ্য করুন। একটা বেশ একটা কঠিন অঙ্ক আছে, কঠিন অঙ্ক না, এটিও বিবিএতে আসছিল অনেক আগে, পুরাতন, কিন্তু প্রায় সব বইতেই আপনি পাবেন। সেটি হচ্ছে 209,014। 209,014 একটু লিখুন তো। 209,014 কত হবে? আমি আবারও বলছি, 209,014। দেখি সবাই কমেন্টে লেখেন, এটি কত হবে? এটি সমান কত? 209,014। ওকে, দেখুন এই জায়গায় অনেকে একটু ভুল করে থাকেন। দেখেন এখানে হাসিবুল ভাই লিখে ফেলছেন 209,014। দেখেন এখানে কিন্তু ভুল হয়েছে। প্রথমত আপনাকে এখানে একক দশক শিখতে হবে। একক দশক কিভাবে শিখবেন আমি আপনাকে দেখাচ্ছি। এখানে 209,000, এটা কিন্তু 1000 পর্যন্ত। তাহলে 1000 পর্যন্ত হতে গেলে গড় কয়টা লাগে? আমার 3টা লাগে, রাইট? তাহলে আমাকে যেটা করতে হবে, 209 এর আগে লিখতে হবে, আর এইটুকুতে একক, দশক, শতক, তার মানে এই 3 গড় মিলে আমার 14 লিখতে হবে, আর 1000 লিখতে হবে এর আগে। তাহলে 209 আমি যদি লিখি, তাহলে 209 1000-এর আগে চলে আসলো, যেহেতু 1000-এর আগে, সো 209 হলো। এখন আমাকে লিখতে হবে আর কত? 14। তাহলে 14 যদি আমি লিখি, তাহলে 3 গড়ে একক, দশক, শতক, কারণ 1000 এখান থেকে শুরু হয়েছে, তার মানে এখানে 0। তাহলে দেখেন আমার দাঁড়াচ্ছে কত? 209,014। এই জায়গাটায় অনেকে ভুল করেন, অনেকে এইভাবে লেখেন 209,014, এভাবে কেউ ভুল করেন, কেউ এইভাবে ভুল করেন। এই সবকটা প্যাটার্নে আমাদের ভুল। ক্লিয়ার? তাহলে আমাদের কনসেপ্টটা হচ্ছে এটা। এখন এটি আপনার একটা কথার পেজ। কেন? আপনাকে যদি বলতো 2,09,014, তাহলে তো আপনি এই ভুলটা করতেন না। 9,014, তাহলে কিন্তু আপনি এই ভুলটা করতেন না। আর প্রশ্ন করতে চেয়েছেন, আপনি এই ভুলটা করেন, এই কারণে এই প্রশ্নটা করা হয়েছে, রাইট? তার মানে কি 2,09,000 না বলে 209,000 বলছে, কারণ 200,000 যদি হয় এবং তাহলে সেটা 2 লক্ষ হবে, এটি স্বাভাবিক, খুব সিম্পল। ক্লিয়ার? ওকে, এখন লক্ষ্য করে দেখুন যে এই কনসেপ্টের সাথে আপনাকে যদি বলা হয় যে 93,700, তাহলে 93,700 কত হবে? তাহলে 93,709 যদি বলে, তাহলে 93, এবারও তাহলে 1000-এর গড়ে আমার 93 চলে আসবে। এখন 709, তার মানে কি 3 গড়,
হাজারের পরে 3 ঘর, তাহলে 93,709। কথাটা ক্লিয়ার? তাহলে 93,709 যদি হয় তাহলে এবার আপনি বিয়োগ করেন, এর অন্তর চেয়েছে। ক্লিয়ার? এর বিয়োগ কত হবে দ্রুত আমাদেরকে জানিয়ে দিন প্লিজ, খুব দ্রুত জানিয়ে দিন। ওকে, তাহলে আমরা দেখলাম কি 14 থেকে যদি 9 যায় তাহলে আমাদের থাকবে কত? আমাদের 5। হাতের 1 একে 1 গেলে 0, রাইট? তাহলে 10 থেকে 7 গেলে আমার থাকবে কত? 3, হাতের 1 4, তাহলে 9 থেকে 4 গেলে আমার থাকবে কত? 5, রাইট? তাহলে এখানে 10 থেকে 9 গেলে থাকবে 1, হাতের 1, তাহলে আমার দাঁড়াচ্ছে কত? এই যে দেখুন, এবার কিন্তু 1,15,305। এখন দু একজন কমেন্ট করেছেন যে এটি কনসেপ্টটা বুঝতে পারেন নাই। আমি আবারও বলছি, 209,000, হাজারের গড়টা থাকে কত? একক, দশক, শতক, হাজার। হাজারের গড়টা থাকে 3 গড় বামে, লক্ষ্য করেন, হাজারের গড়টা থাকে 3 গড় বামে। তাহলে 209,000, তাহলে 209,000 এটা হাজারের গড়ে থাকবে। ক্লিয়ার? এটা কি থাকবে? এটা হাজারের গড়ে থাকবে। তারপরে আপনি 14 লিখবেন। 14 লিখলে কি 14 তো শেষ থেকে লিখবেন 14, তাহলে আরেকটা ঘর ফাঁকা থাকে, ওটা শূন্য দিতে হবে। ক্লিয়ার? এই হচ্ছে মূলত আমাদের কনসেপ্টটি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ইনশাল্লাহ আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। নেক্সট ক্লাস রুটিনটা আমি আবার একটু বলে দিচ্ছি। আপনি আপনার কাছের ছোট ভাই বোন অথবা বন্ধু বান্ধব অথবা বান্ধবী সবাইকে জানিয়ে দিন এই রুটিনটা। ইনশাল্লাহ রুটিনটা হচ্ছে মূলত, আমি আবারও বলছি, আপনাদের প্রতি রিকোয়েস্ট করতেছি, প্লিজ রুটিনটা মেনটেন করুন। রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার, সময় রাত 9টা। ওকে, আপনারা যে যে গ্রুপ থেকে যুক্ত হয়েছেন সেই গ্রুপে আপনারা নিয়মিত ভিডিও পাবেন। আমার ম্যাথ টিউটর গ্রুপে যেমন আজকে লাইভ হচ্ছে, একই সাথে আমার যে 43rd BCS আওয়ার গোল এই গ্রুপ থেকে লাইভ হচ্ছে, আমার টিউটর একাডেমিয়া থেকে লাইভ হচ্ছে, একই সাথে ম্যাথ টিউটর পেজ থেকেও লাইভ হচ্ছে। আপনারা যে কোনো প্ল্যাটফর্ম থেকে আমাদের লাইভে যুক্ত হতে পারবেন। আজকে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে অনেকেই যুক্ত হয়েছেন, এটি খুবই সুখবর। সো ইনশাল্লাহ আপনাদের নেক্সট ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পড়াশোনার সঙ্গেই থাকবেন। আল্লাহ।